নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখো এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মীন রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গত 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। আর এই মীন রাশি হচ্ছে আপনার নিজের রাশি, আপনার প্রথম ঘর। তো শনিদেব এখন আপনার প্রথম ঘরে অবস্থান করছেন, একই সঙ্গে আপনার রাশিতে চলছে সাড়ে সাতি। আরও একবার সেই তারিখগুলি স্মরণ করিয়ে দিই। আপনার সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয়েছে গত 28শে এপ্রিল 2022-এ, আপনার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গত 29শে মার্চ 2025, 2রা জুন 2027-এর পর থেকেই কিন্তু আপনার তৃতীয় পর্ব শুরু হয়ে যাবে। একদম 7ই আগস্ট 2029 সালে আপনি এই সাড়ে সাতি থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনার সামনে যে চার্টটি রয়েছে সেটি হচ্ছে মে মাসের চার্ট, যেখানে দেখা যাচ্ছে এই মাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কেন বলছি? কারণ এই মাসেই 3টি বড় গোচর রয়েছে, যেমন আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতির গোচর, তাছাড়াও রাহু কেতুর গোচর তো আছেই। 18ই মে রাহু আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে আর কেতু আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। তবে 15ই মের আগেও একটি বেশ গুরুত্বপূর্ণ গোচর রয়েছে। আগামী 7ই মে বুধের গোচর, বুধ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন। একই সাথে দেবগুরু বৃহস্পতির সাথেই সূর্যদেবের গোচর আছে আগামী 15ই মে। সূর্যদেব আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবেন। তারপর আবার মে মাসের 31 তারিখে গুরু শ্রেষ্ঠ শুক্র আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবেন। আর এই সমস্ত গোচরের ফলে ঠিক কি হতে চলেছে আপনার সাথে, তার সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার রাশি অধিপতি, তাই আপনার অধিপতির শুভ দৃষ্টি আপনার কোন কোন ঘরে রয়েছে এবং তার ফলে আপনার সাথে কি ঘটতে পারে সেটাও আলোচনা করব। সমস্ত কিছু স্পষ্ট করার চেষ্টা করব, কারণ দেবগুরুর দৃষ্টি থাকবে আপনার দশম ঘরে, আপনার অষ্টম ঘরে এবং আপনার দ্বাদশ ঘরে। তার ফলে কি ফল আপনারা পেতে পারেন তা আজকের এই ভিডিওর মাধ্যমেই স্পষ্ট করার চেষ্টা করব। তাছাড়াও আজকে একটি বিশেষ প্রতিকার বলবো, যাতে আপনার জীবনটা আরও একটু সুন্দর হয়ে যায়। তাই আজকে আপনি এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু জানতে চলেছেন যা সম্ভবত আপনি জানতেন না। তাই পুরো ভিডিওটি সময় নিয়ে মন দিয়ে সেই ভাব নিয়ে শুনুন। আর যদি আপনি শুধুই সামান্য সংক্ষিপ্ত বাহ্যিক বিষয়ে সন্তুষ্ট হন, তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করবেন না, কারণ এটা শুধুমাত্র কোনো গ্রহ গোচরের পূর্বাভাস নয়, এটা আপনার মনের কথা, আপনার আত্মার কথা। প্রথমেই দেখে নেব বর্তমান গ্রহস্থিতি কি রয়েছে। এই মুহূর্তে মে মাসের চার্ট আপনার সামনে রয়েছে, যেখানে সূর্যের অবস্থান রয়েছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে, চন্দ্রের অবস্থান মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। আপনারা সকলেই জানেন চন্দ্রদেব 2.5 দিন পর রাশি পরিবর্তন করেন, তাই আপনি যেদিন শুনছেন হয়তো হতে পারে চন্দ্রদেব অন্য কোনো রাশিতে রয়েছেন। মঙ্গল কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে, বুধ মীন রাশিতে রেবতী নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে, যিনি 15ই মে মিথুন রাশিতে প্রবেশ করবেন আপনার চতুর্থ ঘরে। গুরুশ্রেষ্ঠ শুক্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনিদেব মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতু কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এখন যদি আপনার প্রশ্ন হয় যে এখন বর্তমানে আপনার সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে, মানে মাথার ওপর প্রখর রৌদ্র, ছাতা নেই, সেই রকম একটা অবস্থায় আপনি পড়ে আছেন, যদি এরকম চিন্তাভাবনা আপনার মধ্যে আসে, তাহলে অবশ্যই সান্ত্বনা নয়, কিন্তু একটা সত্যের মুখোমুখি আপনাদেরকে অবশ্যই করব যে এই কথাগুলি ভাববেন না দয়া করে। কারণ আমরা যদি সমস্ত কিছু বাস্তবতার ভিত্তিতে দেখতে চাই, যে কোনো রাশি বলুন, কারোর জীবন কিন্তু মসৃণভাবে চলে না। লাখে একটি ব্যক্তি থাকেন যিনি সংযম তপ জপের মাধ্যমে নিজের জীবনকে একটা অন্য পর্যায়ে নিয়ে যান, কিন্তু এটা সবার সাথে তো ঘটে না, সকলেই তো তা পারেন না। কিন্তু এটা কোনো দোষারোপ নয় যে আপনি পারেন না। আপনি কেমনভাবে জীবনে চলছেন, কেমনভাবে জীবনটাকে চালাচ্ছেন, কেমনভাবে রোজগার করছেন, কেমনভাবে আপনার সন্তান প্রতিপালন করছেন, সংসার করছেন, এই সমস্তটাই আপনার নিজ সিদ্ধান্তের ওপর গড়ে তোলা। তাতে কারোরই অধিকার নেই কারোর ওপর বোঝা চাপিয়ে দেওয়ার। কিন্তু মানুষ যখন অতিরিক্ত সমস্যায় জর্জরিত হয়ে যায়, তখন মানুষের মনের মধ্যে একটা তদন্তমূলক চিন্তাভাবনার জন্ম নেয় যে কি কারণে এটা হচ্ছে, এমন কি হয়ে যাচ্ছে। তখন পুরো দোষ চলে যায় সেই সাড়ে সাতি, সেই দশার ওপরে। কিন্তু আমরা যদি আরও যৌক্তিকভাবে একটু দেখি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সামনে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায় যে আসলে সাড়ে সাতি কোনো শিক্ষার বিষয় নাকি এটা মাত্র একটা শব্দ। সাড়ে সাতি যখন শনি গ্রহ কোনো জাতকের চন্দ্র রাশি, যে রাশিতে জন্মকালে চন্দ্রের অবস্থান ছিল, সেটাকেই চন্দ্র রাশি বলা হয়। আপনি যেদিন জন্ম নিয়েছেন সেই দিন চন্দ্রদেব যে রাশিতে অবস্থান করছিলেন, এই যেমন আপনার রাশি মীন রাশি, কারণ আপনার জন্মের সময় চন্দ্রের অবস্থান ছিল মীন রাশিতে।
সেই কারণেই আপনার রাশি কিন্তু মীন। যখন শনিদেব চন্দ্র রাশির আগের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে ছিলেন তখন থেকেই আপনার সাড়ে সাথী শুরু হয়। কারণ এক একটি রাশিতে শনিদেব 2.5 বছর করে অবস্থান করেন। আপনার চন্দ্র রাশির আশেপাশে থাকেন তখনই কিন্তু 3টি পর্যায়ে বিভক্ত করা হয় এই দশাটিকে। অনেকে এটাকে দোষ বলেন, অনেকে দশা বলেন। যখন শনিদেব কুম্ভ রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করছিলেন তখন আপনার প্রথম ধাপ শুরু হয়, প্রথম পর্যায়ে বা প্রথম পর্ব। শনিদেব যখন মধ্য পর্যায়ে অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করছেন এই মুহূর্তে আপনার দ্বিতীয় পর্ব চলছে। একই সাথে শনিদেবের সঙ্গে রাহুর অবস্থান রয়েছে, সে কথা নিয়ে পরে আসছি। আবার ঠিক শনিদেব যখন আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার তৃতীয় পর্ব অর্থাৎ তৃতীয় পর্যায়ে শুরু হবে। অর্থাৎ শনিদেব যখন গোচর করবেন মেষ রাশিতে তখন কিন্তু আপনার তৃতীয় পর্ব শুরু হবে এবং সেখানে 2.5 বছর অবস্থান করার পর শনিদেব যখন আবার বৃষ রাশির দিকে অগ্রসর হবেন তখন কিন্তু আপনার সাড়ে সাথী শেষ হয়ে যাবে। আমরা আগেও বলেছি, আবারও বলছি, সাড়ে সাথী সবসময় খারাপ নয়। এটি আত্মশোধন, সহনশীলতা, কর্মনিষ্ঠা এবং জীবনের স্থায়িত্ব আনতে পারে। তার ফল অনেকটা নির্ভর করে জন্মছকে শনিদেবের অবস্থা, রাশি ও গৃহগত শক্তির ওপরে। এই সমস্ত কিছু ঠিকভাবে না জেনে বুঝে এইগুলো ভেবে নেওয়া কিন্তু একটা খুব খারাপ ব্যাপার, কারণ এটাতে কিন্তু প্রাকৃতিকভাবে আপনার মনের ওপর একটি প্রভাব পড়ে এবং দোষটা হয় সাড়ে সাথীর। আসলে সাড়ে সাথী ক্ষতি করে না, আপনার মনে যে একটি নেতিবাচক চিন্তার আবির্ভাব হয়, আমাদের যে বিশ্ব শক্তি ছড়িয়ে রয়েছে সেই বিশ্ব শক্তির সঙ্গে যখন ঠক্কর খায় তখন সেটি সত্যে রূপান্তরিত হতে শুরু করে। আপনার মন ক্রমে দমে আসে এবং আপনি তলানিতে অগ্রসর হতে থাকেন। আপনার মন কিছুতেই মানতে চায় না, এগুলো ভুল ধারণা, ভগবান সহায় হন, এসব যেন কারোর সাথে না হয়। কিন্তু ধরুন কোনো রকমভাবে আপনি কাজ করতে করতে আপনার নিজের আঙুলটা একটু কেটে ফেললেন, সামান্য আঁচড় গেল, কিন্তু পর মুহূর্তে আপনার মনে হলো যে আমার তো সাড়ে সাথী চলছে, তাহলে কি এই সাড়ে সাথীর জন্যই কপালে বিপদ নাচ্ছে? একদমই কিন্তু নয়। এটা সম্পূর্ণ আপনার মানসিক অবস্থা, মানসিক স্থিতির ওপর নির্ভর করছে এবং আপনি যতটা সাবধান হয়ে কাজকর্মগুলি করবেন ততই কিন্তু আপনার বিপদ হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। তাই শুধুমাত্র সাড়ে সাথীকে দোষ দেওয়াটা ভুল হবে। আরও একটি পদ্ধতি আছে, আপনি যদি একদম না মানতে পারেন, ছেড়ে দিন এই বিশ্বাস। যত মনের মধ্যে এগুলোকে পুষে রাখবেন ততই জীবনে নেতিবাচকতার জন্ম নেবে। আপনার যদি সেই সব ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে আপনি এসব বিশ্বাস পরিত্যাগ করুন। যারা একদম এসব বিশ্বাস করেন না তারা দেখবেন আপনার তুলনায় অনেক ক্ষেত্রে সুখে থাকতে পারেন। কেন থাকতে পারেন? কারণ তাদের মনে সেই ব্যাপারটাই নেই, তারা সেই ব্যাপারটাকেই রাখেন না মনের মধ্যে। কোনো ইতিবাচক, কোনো নেতিবাচক, উত্তম, মধ্যম, অধম কিছুই থাকে না তাদের মধ্যে। তারা প্রথম থেকেই সেই জিনিসগুলোকে মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন। তাদেরও সাড়ে সাথী আসে, তাদেরও একটি রাশি আছে, তাদেরও লগ্ন আছে, তাদেরও মহাদশা চলছে, তারাও সমস্যার সম্মুখীন হন, তারাও সুখে থাকেন, তারাও সন্তুষ্টিতে থাকেন। কিন্তু তফাৎ একটাই, আপনি অতিরিক্ত অন্ধবিশ্বাসে নিমজ্জিত হয়ে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলেন। একটি নেতিবাচকতা সৃষ্টি হয় আপনার আশেপাশে এবং সেই নেতিবাচকতায় আপনার ভুলের কারণ হয়ে দাঁড়ায়। তারপরেও আপনি পিছিয়ে যেতে থাকেন, কোনোভাবেই এগিয়ে যেতে সক্ষম হন না, শুধুমাত্র ওই কয়েকটি নেতিবাচক চিন্তার জন্য। এটা কি শুধুমাত্র আপনার সঙ্গে হয়? একদম নয়। এটা শুধুমাত্র আপনার সঙ্গে হয় না, এমনকি যারা বিশ্বাস করেন না তারাও কোনো না কোনো একটি ব্যাপারে অন্ধবিশ্বাস করে বসেন, তারাও কিন্তু অনেক সময় খারাপ অভিজ্ঞতা লাভ করেন। শুধুমাত্র এটা আপনার সঙ্গে হয় না, এটা সবার সাথে হয়। আমার, আপনার, সবার মধ্যেই কখনো না কখনো একবার না একবার হবেই। হয় না কেন? সাড়ে সাথী হলে অনেক কিছুই হয়, বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আপনার নিজেকে একা মনে হতে শুরু করে, কখনো মনে হয় গোপনে কেউ আপনার নামে নিন্দা করছে, অনেক কিছুই হয়। এরকম ধরনের বিভিন্ন চিন্তাভাবনা আসতে থাকে, আবার হয়েও থাকে সমাজে, অনেক সময় হয়ে থাকে। কিন্তু যারা একদম অন্ধবিশ্বাসে নিমজ্জিত নয়, ওপর একটু দেখে নেন, তারা সেই ব্যাপারটির সঙ্গে ফাইট করতে সক্ষম হন। কারণ তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নেয়, তাদের মধ্যে একটু একটু করে বিশ্বাস জড়ো করে রাখা আত্মবিশ্বাস একটা সময় ঢাল হয়ে দাঁড়ায়, আর এটাই তাদের জন্য শুভ হয়। সাড়ে সাথী সময় কিন্তু সবাই খারাপ ফল ভোগ করেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। অনেক বড় বড় উদ্যোগপতি আছেন যাদের উন্নতিটা সেই সময়ে হয়েছে যখন তাদের জীবনে সাড়ে সাথীর প্রভাব ছিল। কারণ শুধুমাত্র একটি গ্রহ তো নেই, শুধুমাত্র কি শনিদেব আছেন? নবগ্রহ, আপনার দৈনন্দিন জীবনের কোনো না কোনো দিকের কারক কোনো একটি গ্রহ। আপনার সাজসজ্জা, ক্রিয়েটিভিটি বা সৃজনশীল কাজ বলুন, গুরুশ্রেষ্ঠ শুক্রকে নিয়ে নিন। আপনার একটি জুয়েলারির দোকান আছে, শুক্র সম্পর্কিত পেশায় আছেন আপনি। আগেও বলেছি, এখনও বলছি, অন্ধবিশ্বাস করবেন না, আপনি আপনার পথে এগিয়ে চলুন। অবশ্যই নিজেকে বিশ্রাম দিন। যখন দেখবেন আপনি সমস্যায় আছেন, কোনো রকম সৃজনশীল পেশায় আপনি যুক্ত, কিন্তু আপনি সেই পেশায় কোনোভাবেই হাত দিতে পারছেন না,
আপনার মনের ওপরেই হয়তো আপনি ডিপেন্ডেন্ট এবং আপনার মনকে কাজে লাগিয়েই আপনি অর্থ রোজগার করেন, সেটা মানতে হবে। কারণ যদি আপনার মন খারাপ থাকে আর সেই অবস্থায় যদি আপনি জোরপূর্বক সেই কাজটি করতে যান, তাহলে ভুল তো হবেই। সেই কাজের যে সুন্দরতা সেটা তো কখনোই আসবে না। এটা তো আমি আপনি সবাই জানি। আপনার প্রতিটি কর্ম, আপনার জীবনযাত্রায় প্রত্যেকটি গ্রহের কোনো না কোনো ভূমিকা আছে। একটি নড়বড়ে হলে সেই দিকটি একটু নড়বড়ে হয়। যেমন চন্দ্রদেবকে আমরা মনের কারক গ্রহ জানি। একাধারে আপনার সৃজনশীল পেশা, চন্দ্রদেব যখন আপনার শনিদেবের সঙ্গে অবস্থান করছেন বা রাহুর সঙ্গে অবস্থান করছেন, সে সময় মন আপনার ঘুরে বেড়াচ্ছে। ওই যে কথায় আছে, মন পড়ে আছে কেয়া বনে, ওই জিনিসটাই হচ্ছে আপনার সঙ্গে। সেই সময় আপনার কাজ হচ্ছে না। হয়তো আপনি সেলাইয়ের কাজ করেন, সেটাও কিন্তু মানসিক একটা ব্যাপার। আপনি যে ধৈর্য ধরে একটা শাড়ির ওপরে ফুল আঁকবেন বা মালা তৈরি করছেন, এই যে মালাগুলি বিক্রি হয়, হাতে করে করে তৈরি করতে হয়, এটাও তো ধৈর্য লাগে। খিদে তেষ্টা সব থাকলেও কিন্তু আপনার ধৈর্যটা যখন শুরু হয়ে যায়, তখন দেখবেন আপনি সেই ধৈর্য থেকে বেরিয়ে আসতে পারেন না। তখন আপনার খেতে বিরক্ত লাগে, জল পান করতে বিরক্ত লাগে। তখন মনে হয় এই কাজটা করতেই থাকি। এটাই সৃজনশীল পেশা। যারা বুধের কাছে অর্থ চান, তিনি কিন্তু অর্থ কোনো দিন পাবেন না। যদি নিজের কাজে গতি পেতে চান, তাহলে অবশ্যই বুধের স্মরণ করুন। তাহলে নিজেই আপনি সেই অভিজ্ঞতা লাভ করবেন। কারণ আপনি যা কিছুই করেন, সেই কাজের যে গতি, যে স্পিডে আপনি কাজ করবেন, সেই গতি প্রদান করেন বুধ। এবং তার জন্যই বুধকে যোগাযোগের গ্রহ বলা হয়ে থাকে। যারা টেলিযোগাযোগের সঙ্গে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু সরাসরি বুধের সহায়তা দরকার। তাছাড়া কিন্তু তারা কাজ করতে পারবেন না। আবার যারা যে কোনো রকম ব্যবসার মধ্যে রয়েছেন, তারাও কিন্তু বুধেরই আশীর্বাদ প্রাপ্ত। আবার ব্যবসার কারক গ্রহ তো বুধ, কিন্তু আপনি কোন সম্পর্কিত ব্যবসা করছেন সেটাও একটা ব্যাপার। সেটাও কিন্তু দেখতে হবে আপনি কি সম্পর্কিত প্রোডাক্টের বিক্রি করছেন। উদাহরণস্বরূপ যদি বলি, তাহলে শনি সম্পর্কিত দ্রব্য হচ্ছে লৌহ দ্বারা নির্মিত কোনো দ্রব্য, চামড়া জাতীয় দ্রব্য, অলঙ্করণ, সাজসজ্জা, এই সমস্ত কিছু শুক্র সম্পর্কিত। তাছাড়াও সমস্ত ব্যবসাতে বুধ কারক গ্রহ হলেও কিন্তু প্রত্যেকটি গ্রহের অবদান অবশ্যই রয়েছে সেখানে। সেটা নিয়ে নয়তো আমরা আরও একটি ভিডিওতে আলোচনা করব। চন্দ্র মনের কারক গ্রহ, সেক্ষেত্রে চন্দ্রও কিন্তু কাজ করছেন। আবার ঠিক যখন সেই কর্ম ছেড়ে বাড়িতে আসছেন, ধরুন কোনো পার্টিতে বা কোনো ইভেন্টে যোগদান করবেন ভাবছেন নিজের স্ত্রীর সাথে, পরিবারের সাথে, তখন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজও একটা ব্যাপার আছে। তখন তিনি বাড়িতে এসে হয়তো নিজেকে স্মার্টলি সাজাচ্ছেন, এই যে একটা লুক নিজের মধ্যে ঠিক করছেন, তখন শুক্রের আগমন হচ্ছে। যখন সেই ব্যক্তি রাস্তায় ঘাটে গিয়ে হঠাৎ কোনো বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, তখনই সেখানে এসে যাচ্ছে রাহুর অবস্থান। রাস্তার মাঝে হঠাৎ তর্ক বিতর্ক লেগে যাওয়া, এই সমস্ত কাজ হচ্ছে রাহুর কাজ। হঠাৎ ঝগড়া হয়ে গেল কারোর সাথে, কথা কাটাকাটি হয়ে গেল কারোর সাথে, সেটা যখন হাতাহাতির পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলদেবের ইনফ্লুয়েন্স সেক্ষেত্রে চলে এলো। সৈন্য সামন্ত বলুন, সেনাপতি বলুন, যে কোনো রকম এই সমস্ত পেশায় যারা রয়েছেন, তার কারক গ্রহ মঙ্গল। অর্থাৎ আপনি যুদ্ধে জড়িয়ে পড়লেন। রাহু মঙ্গল যখনই সংযোগের দৃষ্টিতে বা কোনোভাবে জড়িত হয়ে যাচ্ছেন, তখন আপনি তর্কাতর্কি থেকে হাতাহাতিতে পৌঁছে যাচ্ছেন এবং আস্তে আস্তে সেটা যুদ্ধের দিকে চলে যাচ্ছে। যখন আপনার মন ঠিক আছে, যখন আপনি কাজে অগ্রগতি পাচ্ছেন, যখন আপনার কাজ ভালো লাগছে, যখন আপনি সময় দিতে পারছেন, কিন্তু সেই সময় হঠাৎ করে আপনার প্রেশারটা বেড়ে গেছে, হঠাৎ করে দমকা মাথা ঘোরার মতন অনুভূতি, আপনি বসে পড়ছেন, কাজ করতে পারছেন না, তখন জেনে নেবেন কেতু সংযোগ হয়ে গেছে। অবশ্যই যদি আপনার সঙ্গে কোনো দিন এরকম ঘটে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর অযথা কোনো অন্ধবিশ্বাসে পড়ে এই শিকড় ওই শিকড় গলায় ঝুলিয়ে অবশ্যই সময় নষ্ট করবেন না এসব করে। এখনকার যে সময়, এই সময়ে কিন্তু উপার্জন করার তাগিদে অনেকে এগুলি করে থাকেন, সেগুলিতে আমল দেবেন না, সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন। তাছাড়াও যারা স্বাস্থ্য সম্পর্কিত পেশায় জড়িত রয়েছেন, তাদের কারক গ্রহও কিন্তু কেতু। যখন আপনি আসছেন শিক্ষায়, যখন আপনার জ্ঞানার্জনের সময়, যখন আপনি শিক্ষিত হতে চাইছেন, মানুষের মতন মানুষ হতে চাইছেন, বিদ্বান পণ্ডিত হতে চাইছেন, তখন আসছেন দেবগুরু বৃহস্পতি। শিক্ষা দীক্ষার কারক গ্রহ, গুরু, জ্ঞান, পুরোহিত, এই সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতি সম্পর্কিত কর্ম। আপনি একজন শিক্ষক, অবশ্যই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত আপনি, তাই কিন্তু আপনি শিক্ষক হতে পারেন। আপনি সরকারি শিক্ষক বা বেসরকারি বা একজন টিউটার। এবং যিনি এই শিক্ষক, যিনি এই গুরু মর্যাদায় রয়েছেন, যিনি শিক্ষা প্রদান করছেন, একটি ছোট বাচ্চাও যদি একটি বড় মানুষকে শেখাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অবশ্যই প্রভাব রয়েছে। এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সমস্ত কর্ম করতে গিয়ে, ধর্ম করতে গিয়ে যখন আপনি ভুল কাজে জড়িয়ে পড়ছেন, যখন আপনি দ্রুত উপায়ে আয় করার চেষ্টা করছেন এবং সেটি যদি খারাপ দিক হয়ে থাকে,
সেক্ষেত্রে যখন আপনি খারাপ ফল ভোগ করছেন তখন কিন্তু সরাসরি শনিদেবের প্রবেশ ঘটছে সেই জায়গায়, কারণ কর্মফলদাতা শনিদেব। আশা করি এই গ্রহের যে রহস্য এটা আপনি বুঝেছেন। দেবগুরু বৃহস্পতির গোচরের আগেই কিন্তু 7ই মে বুধ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন। সূর্যদেব সেখানে 15ই মে পর্যন্ত অবস্থান করবেন। তো এখানে 15ই মে পর্যন্ত সূর্য এবং বুধের সাথে একটি সংযোগ তৈরি হচ্ছে। 7ই মে বুধদেব যখন আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন তখন ইতিমধ্যেই সূর্যদেব অবস্থান করছেন, অর্থাৎ বাকশক্তির ঘরে এক বিরল যুগল সংযোগ ঘটছে। দ্বিতীয় ঘর শুধু অর্থ, জমি বা পরিবারের কথা বলে না, এটি মূলত ভাষা, বক্তব্য, আত্মপ্রকাশ ও মূল্যবোধের ঘর। এখন আপনি নিজের মুখের ভাষা দিয়েই জিতবেন। সূর্যদেব এখানে আপনার গলায় আত্মবিশ্বাসের আগুন জ্বালিয়ে রেখেছেন। আপনার কথা হবে দৃঢ়, দৃষ্টিভঙ্গি হবে উজ্জ্বল। আর একদিকে যখন বুদ্ধির দেবতা বুধ এখানে এসে যোগ দিলেন তখন সেই কথার মধ্যে যুক্তির ধার, বিশ্লেষণের শৈলী এবং কূটনৈতিক মাধুর্য এসে মিশে গেল। এই সময়টা তাই বিশেষ এক সময়, যখন আপনি আপনার কথার মাধ্যমে নিজের অবস্থান, প্রতিপত্তি এবং সম্পদ সব কিছু গড়ে তুলতে পারেন। আপনার যদি ব্যবসা থেকে আয় হয়, কথা বলে গ্রাহকদের মন জয় করতে হয়, তবে এই সময় আপনার জন্য স্বর্ণসম। তবে সতর্ক থাকতে হবে আপনার মনে যেন কোনোভাবেই অহংভাবের জন্ম না নেয়, কারণ এই দুটি গ্রহের সমন্বয় ঘটলে কোনো ক্ষেত্রে এই অহংভাবের জন্ম নিতে পারে। এই সময়ে পরিবারে বিশেষ করে পিতা বা বড়দের সঙ্গে আলোচনায় নেতৃত্বের ভূমিকা নিতে পারেন। কারোর ভুল ভাঙিয়ে দেওয়া বা কাউকে যুক্তিপূর্ণভাবে বোঝানো এখন সহজ হবে। আর অর্থের দিক থেকেও বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার সময় এটা, যেখানে সূর্যের সাহস আর বুধের পরিকল্পনা একসাথে কাজ করবে। এবার আমরা বলবো দেবগুরু বৃহস্পতি আগামী 15ই মে যখনই আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবেন তখন আপনার সাথে কি ঘটতে পারে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বৃষ রাশিতে অবস্থান করছেন এবং আগামী 15ই মে তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন। মিথুন রাশি হচ্ছে আপনার চতুর্থ ঘর এবং দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে যখনই গমন করছেন তখন আপনার জীবনে কিছু বিশেষ এবং গভীর প্রভাব পড়ে, কারণ চতুর্থ ঘরটি জন্মচকে বিশেষভাবে যুক্ত থাকে গৃহ, গৃহস্থ জীবন, মাতৃত্ব, মানসিক শান্তি, শিকড়, জমি জমা ও আবেগের গভীরতার সঙ্গে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান মনের মধ্যে এক ধরনের স্থায়িত্ব ও শান্তির অনুভব হয়। সংসারে আনন্দ আসে, পরিবারে ঐক্যবদ্ধতা বাড়ে, মা, বাবা বা অভিভাবকদের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকে। একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি যখন আপনার চতুর্থ ঘরে অবস্থান করেন তখন স্থাবর সম্পত্তিতে উন্নতি দেখা যায়। এই সময় গৃহ নির্মাণ, জমি কেনা, বাড়ির সংস্কার অথবা বাসস্থানের উন্নতির সম্ভাবনা প্রবল থাকে। কেউ পুরনো পৈতৃক সম্পত্তিও ফিরে পেতে পারেন। এই যে 7.5 নিয়েই বলুন আর যাই নিয়েই বলুন, আপনি যদি কোনো চিন্তায় ছিলেন, কোনো টেনশনে ছিলেন, কোনো বিরক্তিতে ছিলেন, তাহলে অবশ্যই চতুর্থ ঘর হচ্ছে মনের ঘর। আর দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বিশ্বাসের কর্তা, আগেই বলেছি। ফলে এই সময়ে আত্মবিশ্বাস ও ধৈর্য বেড়ে যায়। নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখার কিন্তু প্রবল শক্তি তৈরি হয়। একই সঙ্গে মায়ের সাথে আপনার সম্পর্ক যদি জটিল পর্যায়ে আছে, কোনো রকম তর্কাতর্কি, ঝগড়া, এইসব ধরনের জিনিস যদি মাতৃস্থানীয় বা মাতার সঙ্গে হয়ে থাকে, বা মায়ের শরীর যদি বারবার খারাপ হতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মায়ের শরীরের উন্নতি দেখা যায়। মায়ের দিক থেকে অর্থ বা মানসিক সমর্থনও পাওয়া যায় এবং সেই সব যে তর্ক বিতর্ক, অশান্তি একটা সময় ঠান্ডা হয়ে যায়, সেগুলি কমতে থাকে। দেবগুরুর এই গোচর কিন্তু আপনার শিক্ষা জীবনেও আমূল পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে যারা শিক্ষার জন্য বাড়ি থেকে দূরে আছেন বা গৃহশিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত উপকারী হতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণার পরিকল্পনাও কিন্তু সফল হতে পারে। আগামী 15ই মের পর থেকে আপনি জীবনকে এক নতুন চোখে দেখতে শুরু করবেন, কারণ এখন আপনার ওপর দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা রয়েছে। 3টি ঘরে তার শুভ দৃষ্টি পড়ছে, যেমন অষ্টম ঘর, দশম ঘর এবং দ্বাদশ ঘর। এই 3টি ঘরের দৃষ্টি যেন এক গভীর আত্ম অন্বেষণের সূচনা করে। অষ্টম ঘরে দেবগুরুর দৃষ্টি প্রথমেই আপনার ভেতরের গোপন দ্বিধা, ভয় ও জটিলতাগুলোকে আলোর মুখ দেখায়। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কে, আমি কি চাই। হঠাৎ এমন কিছু ঘটতে পারে যা আপনার জীবনবোধ পাল্টে দেবে। জীবনের গভীর সত্যে পৌঁছানোর এই সময়ে আপনি হয়তো আধ্যাত্মিক চর্চার দিকেও আকৃষ্ট হতে পারেন বা গোপন কোনো বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে পারেন। বড় কোনো স্বাস্থ্য সমস্যা থেকেও আপনি অলৌকিকভাবে মুক্তি পেতে পারেন, কারণ এই ঘরে দেবগুরুর দৃষ্টি বিপদের মাঝে আশীর্বাদ হয়ে কাজ করে। দশম ঘরে দেবগুরুর দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে এক নতুন দিশা এনে দিতে পারে। আপনি যেটা করার জন্য জন্মেছেন সেই কাজের স্বাদ পেতে শুরু করবেন। কৃতিত্ব আসবে, হয়তো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে এক অন্য চোখে দেখবে। সম্মান বাড়বে, মর্যাদা জুটবে এবং আপনার মধ্যে নেতৃত্বের গুণ আরও পরিণত হবে। কিন্তু ভুলে যাবেন না,
এই সাফল্য কেবল তখনই টিকবে যখন আপনি সততা ও নিষ্ঠার পথে চলবেন। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি থাকছে আপনার দ্বাদশ ঘরে, যা আপনাকে ধীরে ধীরে পার্থিব চাওয়া থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে আত্মিক প্রশান্তির দিকে। অনেক মীন রাশির জাতক জাতিকায় এই সময়ে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। কেউ কেউ হয়তো যোগ সাধনা বা নির্জনতার মাঝে খুঁজে পেতে পারেন প্রকৃত সুখ। এই সময় আপনি বুঝবেন সব কিছু পাওয়ার পরেও মনের শান্তিই হলো আসল ধন। এই তিনটি দৃষ্টি যেন একত্রে বলছে, প্রিয় মীন, তুমি এবারে বদলে যাও ভেতর থেকে। এ এক অলৌকিক পরিবর্তন, এক আত্ম উন্মোচনের যাত্রা, যা নেতৃত্বে রয়েছেন নিজেই আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি। আবার আগামী 18ই মে রাহু আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে। দ্বাদশ ঘর মানেই হচ্ছে ব্যয়, বিদেশ, নিঃসঙ্গতা, আশ্রম, স্বপ্ন এবং পরকাল বিষয়ক দৃষ্টিভঙ্গি। রাহু যখন এখানে আসে তখন মানুষের অন্তর্জগৎ আলোড়িত হয়। যেখানে অনেকেই ভয় পায় রাহুকে দ্বাদশ ঘরে দেখে, আপনি কিন্তু ব্যতিক্রম, কারণ এই অবস্থান আপনার অন্তরাত্মাকে জাগিয়ে তুলবে। আপনি এখন এমন কিছু উপলব্ধি করতে পারবেন যে এতদিন ঘুমিয়েছিল। আপনি হয়তো ধ্যান, যোগ, মানসিক প্রশান্তি বা আধ্যাত্মিক চর্চার প্রতি আকৃষ্ট হতে পারেন। যাদের বিদেশে পড়াশোনা, গবেষণা, চিকিৎসা বা কাজের ইচ্ছা আছে, তাদের জন্য এই সময়টি অত্যন্ত সুযোগময় হতে পারে। এখানে বিদেশ মানে শুধুমাত্রই এক দেশ থেকে অন্য দেশে নয়, বিদেশ মানে হতে পারে আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও। আবার আপনার পুরনো মানসিক ভয় বা অপূর্ণ ইচ্ছা এখন বিদায় নিতে পারে, আপনি মুক্তির স্বাদ পেতে পারেন। তবে অবশ্যই কিছু সময় প্রতিদিন একান্তে কাটান, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজের আত্মচিন্তনটাকে বজায় রাখবেন। একই সঙ্গে কেতু আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, অর্থাৎ নিঃশব্দ বিজয়ের রথচালক। কেতু ষষ্ঠ ঘরে মানে আপনি এমন একটি শক্তি পাচ্ছেন যা শত্রুতা, প্রতিযোগিতা কিংবা মানসিক দুশ্চিন্তাকে অস্ত্র ছাড়াই জয় করতে শিখিয়ে দেবে। আপনি আগের চাইতে অনেক মনোযোগী, ধৈর্যশীল ও সংযত হবেন। শারীরিক বা মানসিক যে সমস্যা আপনাকে পেছনে টানত, তা এবারে আপনি অভ্যন্তরীণ শক্তি দিয়ে জয় করতে পারবেন। চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে যারা পরীক্ষার মুখোমুখি, তাদের জন্য এটা ভীষণ সহায়ক সময়। কেতু এখানে আপনাকে নির্লিপ্তভাবে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে কোনো প্রতিকার নয়, প্রস্তুতি। এই সময় কোনো ভয় নেই, বরং এটি নিজেকে গড়ে তোলার মহা সুযোগ। নীরব থাকুন, সুকর্ম করুন, ফল অবশ্যই আসবে। আবার আগামী 31শে মে যখন গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন, তখন এটি কোমল, মাধুর্যময় ও আনন্দদায়ক সময়ের সূচনা হবে। দ্বিতীয় ঘর অর্থ, কণ্ঠস্বর, পারিবারিক মূল্যবোধ এবং সঞ্চিত সম্পদের প্রতীক। আর এই ঘরে শুক্রের প্রবেশ মানে আপনি জীবনের এই বিষয়গুলিতে সৌন্দর্য, শান্তি ও প্রেমের পরশ পেতে শুরু করবেন। আপনার কথা হবে আরও মিষ্টি ও আকর্ষণীয়। কেউ হয়তো আগে আপনার বক্তব্যে কৌশল খুঁজে পেত, এখন তারা পাবে কোমলতা ও সহানুভূতি। যখন আপনি গান, কবিতা, বক্তৃতা, সঙ্গীত বা যে কোনো শিল্পভিত্তিক পেশায় যুক্ত থাকবেন, এই সময়ে আপনার জন্য এক নতুন সৃজনশীল উন্মেষের সময়। আর্থিক দিক থেকেও শুক্র এক শুভ গ্রহ। বিশেষ করে এখানে এসে তিনি সঞ্চয় বাড়াতে সহায়তা করেন। যদি আপনার আয় অনিয়মিত হয়ে থাকে, তা ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করতে পারে। আয় বৃদ্ধি, অলংকার বা বিলাস সামগ্রী কেনাকাটা, এমনকি শখ পূরণের সুযোগও আসতে পারে। পরিবারের সৌহার্দ্য বাড়বে। আগের কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। মায়ের দিক থেকেও কোনো সুখবর বা সাপোর্ট পাওয়া যেতে পারে। তবে একটুখানি সতর্কতা দরকার। শুক্র বিলাসের দেবতা, তাই খরচের প্রবণতা বেড়ে যেতে পারে। তাই অর্থ জমানোর প্রবল ইচ্ছা থাকলেও হঠাৎ করে আপনি খরচ করে বসতে পারেন মনের খুশিতে। তাই সৌন্দর্য ও সঞ্চয়ের ভারসাম্য বজায় রাখাই হবে আসল কৌশল। এই সময়টা যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার কণ্ঠ, সম্পদ ও সম্পর্ক, এই তিনটি ক্ষেত্রেই আসবে কোমল সোনালী জ্যোতি। এবারে বলি সেই উপায়। যে মীন রাশির জাতক জাতিকারা বর্তমানে মানসিক অস্থিরতায় রয়েছেন, জীবনে কোনো দিক থেকে হতাশায় ভুগছেন, তাদের জন্য একটি সহজ, একটি আন্তরিক উপায় দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি মনে মনে 11 বার জপ করবেন। মুখে বলার দরকার নেই, মনে মনে জপ করলেই হবে। এই মন্ত্রটি খুবই পবিত্র এবং শক্তিশালী। এটি মনকে শান্ত করে, জীবনে সৌভাগ্য ও মানসিক দৃঢ়তা নিয়ে আসে। এই মন্ত্র স্মরণে চেতনায় শুদ্ধতা আসে, আর গুরুশ্রেষ্ঠ শুক্র ও দেবগুরু বৃহস্পতি উভয়ের কৃপা মিলতে শুরু করে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানে বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।